সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটু 10 মাস আগে তিনি চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি। তিনি এখন হয়ে গেলেন শেখ হাসিনার আইনজীবী। না, তাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ করা হয়নি। শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার জন্য খোদ রাষ্ট্রই তাকে নিয়োগ করেছেন। মানে জনাব টিটু স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ পেয়েছেন। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে। তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কেন তীব্র হচ্ছে? কারা তাকে হত্যা করবে? আবারও বড় আকারে রাজপথে নামবে ছাত্র জনতা। 1 বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে, নতুন বিপ্লব শুরু করতে হবে, নইলে আমাদের মুক্তি নেই। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাচ্ছে, তেমন একটা ইঙ্গিত স্পষ্ট হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের আমলেই চাই এনসিপি এবং জামাত ইসলাম। জামাতকে এক ধরনের নিজের করে রাখতে, জামাতের মতামতকে প্রাধান্য দিতে, এবং এনসিপি তো নিজের ঘরের মানুষ সরকারের, সেরকমটাই পরিলক্ষিত হয়েছে এনসিপি জন্মের আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। এনসিপি এবং জামাতকে খুশি করতে শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যেতে পারে না যাচ্ছে সরকার, এমনটাই মনে হচ্ছে। তাহলে বিএনপি কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শকের বিষয়টা না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে সরকার সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাচ্ছে, তেমন একটা ইঙ্গিত স্পষ্ট হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের আমলেই চাই এনসিপি এবং জামাত ইসলাম। জামাতকে এক ধরনের নিজের করে রাখতে, জামাতের মতামতকে প্রাধান্য দিতে, এবং এনসিপি তো নিজের ঘরের মানুষ সরকারের, সেরকমটাই পরিলক্ষিত হয়েছে এনসিপি জন্মের আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। এনসিপি এবং জামাতকে খুশি করতে শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, এমনটাই মনে হচ্ছে। তাহলে বিএনপি কি করবে? এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেটা কি বিএনপির জন্য খুব বড় বিপজ্জনক হবে? আওয়ামী লীগের লোকজনই বা কাকে ভোট দেবে? স্থানীয় সরকার নির্বাচনে যদি দলীয় প্রতীকে ভোট হয় তাহলে আওয়ামী লীগ কাকে ভোট দেবে? আর দলীয় প্রতীকে ভোট না হলে আওয়ামী লীগের ভোটটা একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন সম্ভবত করতে চায় এই সরকার জাতীয় নির্বাচনের আগে। এরই মাঝে জামাতের এক নেতা বলেই ফেলেছেন ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করার এক ধরনের প্ল্যান সরকারের রয়েছে বলেই মনে হচ্ছে। কিভাবে মনে হচ্ছে? সরকার প্রকাশ্যে ঘোষণাই দিয়েছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে সরকার প্রকাশ্যে ঘোষণাই দিয়েছেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ইশরাক যে কর্মকাণ্ড করছেন, অনেকটা জোর করে মেয়র হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন, যে কাণ্ড কারখানায় বিএনপিও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বিএনপি না পারছে তাকে থামিয়ে ব্যাক করাতে, আবার না পারছে সেটাকে সমর্থন দিয়ে সামনে এগোতে। বিএনপি উভয় সংকটের মধ্যে পড়েছে। সেরকম একটা সময়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে ইশরাককে যদি তার কর্মকাণ্ড থেকে থামানো না যায়
তাহলে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হবে, অর্থাৎ খুব দ্রুত ঢাকা 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে, মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে এগোবে সরকার। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিএনপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 9 জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। সভায় নগর ভবন অচল করায় উপদেষ্টাকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেন। একাধিক উপদেষ্টা সরকার প্রধানকে কঠোর হওয়ার পরামর্শ দেন। অর্থাৎ সেই বৈঠকে আলোচনা হয়েছে, ইশরাক হোসেন যদি তার কর্মকাণ্ড না থামায় তাহলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে দেয়া হবে, অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। এরপরে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নতুন করে দাবি করা হবে যে এই সরকার থাকতে, নিরপেক্ষ সরকার থাকতেই সমস্ত সিটি কর্পোরেশন, সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করে ফেলা হোক। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন সব নির্বাচন করে ফেলা হোক, যেন স্থানীয় সরকার প্রতিনিধিদের দিয়ে জনগণ সেবা পায়। এটা একটা পজিটিভ যুক্তি যে সেবা বঞ্চিত হচ্ছে মানুষ, সেবা যেন পায় সেই ব্যবস্থায় সরকারের করা উচিত। জামাত ইতিমধ্যে বলেছে যে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে, তার পরের মাসগুলোতে জাতীয় নির্বাচন করা যেতে পারে। তো ডিসেম্বরে যদি স্থানীয় সরকার নির্বাচন করা হয় তাহলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা কখন হবে? যখন সরকার ঘোষণা দিয়েছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন, জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করতে হয় তাহলে তো ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে হবে, নিশ্চিত করেই ঘোষণা করতে হবে। তাহলে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন কিভাবে সম্ভব? তার মানে জামাত, এনসিপি, সরকার সবাই চাইছে নির্বাচন, জাতীয় নির্বাচন পিছিয়ে যাক, স্থানীয় সরকার নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচনের পরে তারপরে একটা সময় জাতীয় নির্বাচন হোক। সরকারও সেই পথে হাঁটছে তেমনটাই মনে হচ্ছে, এবং সরকার যদি সেই পথে হাঁটে তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ বিএনপি ঢাকার সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে নিয়ে যে ধরনের উভয় সংকটে পড়েছে, তাতে করে বিএনপির যিনি প্রার্থী হবেন, ইশরাক হোসেনই যদি প্রার্থী হন, তাহলে জনগণের মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হতে পারে যে জোর করে জায়গা দখল করা, জোর করে নিজেকে মেয়র ঘোষণা করা। ইশরাকের মতো এত জনপ্রিয় একজন নেতা হওয়া সত্ত্বেও, যার বাবা সাদেক হোসেন খোকা, যার পুরান ঢাকাতে দাপটে রাজনীতি করেছেন সাদেক হোসেন খোকা, মুক্তিযোদ্ধা তিনি, সব মিলিয়ে যে প্রভাব, সেই প্রভাবটা হারিয়ে যেতে পারে যদি তার বিরুদ্ধে একজন ডাকসাইটে প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন। সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির ক্ষতির সম্ভাবনাই বেশি। আবার আওয়ামী লীগ যাদেরকে নির্বাচন করতে দেয়া হবে না, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, যদি দলীয় প্রতীকে নির্বাচন না হয় তাহলে আওয়ামী ঘরানার কেউ যদি নির্বাচন করেন তাহলে ভিন্ন কথা। আর যদি আওয়ামী ঘরানার কেউ নির্বাচন না করেন তাহলে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগ যারা সমর্থন করেন, সাধারণ ভোটার, তারা নিশ্চিত করেই ভোট দিতে যেতে পারেন। আবার এমন হতে পারে যে তারা রাগে, দুঃখে, ক্ষোভে ভোট বয়কটও করতে পারেন, ভোট দিতে নাও যেতে পারেন। কিন্তু ভোট দিতে যদি যান তাহলে আওয়ামী সমর্থকদের ভোটটাই শেষ পর্যন্ত এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা হবেন তারা কিন্তু মরিয়া হয়ে উঠবেন আওয়ামী সমর্থকদের ভোট আদায় করতে। সরকার প্রকাশ্যে যেটা বলছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা, এখন হয়তো প্রকাশ্যে 2 সিটি কর্পোরেশনের কথা বলছে, এর পরের স্টেপে সরকার নিশ্চিত করেই বলবে যে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। এবং ওই যে ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষেত্রে যে কথা সরকার বিএনপিকে বলেছে, নানা শর্তের বেড়াজলে যদি প্রস্তুতি সম্পন্ন হয়, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এইভাবে আগানো যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সরকার কিন্তু একবারের জন্য স্পষ্ট করে বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অনেক যদি কিন্তু শর্তের বেড়াজলে সরকার বলেছে যদি এটা হয় তাহলে হতে পারে। সেই অবস্থান থেকে সরকারের সরে যাওয়াটা খুব
খুব সহজ হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেষ পর্যন্ত বিএনপি রাজনৈতিকভাবে দারুণ বিপদের মধ্যে পড়বে, বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে। কি হতে চলেছে? এই সরকারের অধীনেই কি শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে? আর স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে যদি দলীয় প্রতীকে নির্বাচন না হয়, শেষ পর্যন্ত দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি যে কোনো স্থানীয় সরকার নির্বাচন। সেটা যদি না হয় তাহলে ভোটের মাঠে রাজত্ব করবে কারা? সেখানে কি আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে, নাকি আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না কিন্তু আওয়ামী লীগের ভোটগুলো এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে? সেই ভোটগুলো নিয়ে কাড়াকাড়ি করবে বিএনপি, জামাত এবং সদ্য গড়ে ওঠা এনসিপির নেতারা। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে। তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কেন তীব্র হচ্ছে, কারা তাকে হত্যা করবে? প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরও 6 থেকে 7 মাস আগে বিএনপির কোনো শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে ফিরছে না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে। সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেই জায়গা থেকে একটা কৌতূহল, উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে। আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন, কোন বাড়িতে থাকবেন, সেই বাড়িতে ধোয়া মোছা কাজ চলছে, প্রস্তুতি চলছে, সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে, নানান ধরনের খবর আসছে। কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন, আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনও অনেক কিছু প্রশ্নবিদ্ধ। এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন। সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনও এই ধরনের প্রশ্ন? সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে, তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয়। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, নতুন কিছু নয়। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে। সত্য কথা। বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিংবা ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, শ্রীলঙ্কার প্রেমাদাসা এবং পাকিস্তান তো রয়েছেই, এগুলো অস্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও 18 থেকে 19 বারের জন্য তাকে তার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল, আক্রমণের শিকারও হয়েছেন। তার একটা বড় প্রমাণ তো 21 আগস্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, হুমায়ুন কবির বলছেন, কিন্তু কেন হবে এই মুহূর্তে, কেন এই আশঙ্কা, সেটা আমি পরে আসছি। হুমায়ুন কবির বলছেন যে ওনারা আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে। সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সিকিউরড। তারেক রহমানের আরেক উপদেষ্টা মাহদি আমিন তিনিও বিবিসিকে বলছেন, যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন। অর্থাৎ এখনও নিশ্চিত নয়। এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পেছনে 3টি বিষয় কাজ করছে। তারা দুজন যে কথাগুলো বললেন, এক হচ্ছে আইনি বিষয়, যাতে তিনি এলে আটক না হন, তাকে কারাগারে যেতে না হয়। 2 হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনীতি মানে কি? মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে, তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে, এটাই তো। তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা, জীবনহানির যে সংখ্যা সেটি। প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে। আমার সঙ্গে যখন কথা হচ্ছিল বিএনপির কোনো শীর্ষ নেতার আর অনেক আগে, তারা বলছিলেন যে ভারতে কথা বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে হত্যা করতে পারে। এটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। কিন্তু এখন কেন? এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরও চেষ্টা করবে। আমার যুক্তি হচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই। সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লঙ্ঘন আমরা দেখছি। একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি। সেই জায়গায় তারেক রহমানের মতন লিডারশিপ না থাকলে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাবাদ কিংবা মৌলবাদ আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এটা তো ভারত জানে। সো তাদের যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে, সেটা তো নিরাপত্তা বিষয়। সীমান্ত এলাকায় বা তারা সবসময় যদি বলছে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি উত্থান ঘটছে, মৌলবাদী শক্তি উত্থান ঘটছে, সেই সুযোগটি তারা হতে দেবে না। বরং তারেক রহমানকে তাদের প্রয়োজন এই মুহূর্তে। সো তাদের এই যুক্তিটি বিএনপি যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে র তাকে হত্যা করতে পারে, এই মুহূর্তে আমার সেটি মনে হয় না। তাহলে কি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করবে? হতে পারে, এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তারপরেও এটি যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে পরে আসছি। এখন
মহিউদ্দিন আহমেদ রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিবিসিকে যেটি বলছেন, উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটি বিষয় নিশ্চিত হলে তবেই তিনি ফিরবেন। দেখা গেল একটা ইলেকশন হলো, বিএনপি ভালো করতে পারলো না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না, তাহলে উনি এই আরাম আয়েসে জীবন ছেড়ে আসবেন কেন, সেটা উনি হিসাব করতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, এই বিষয়ের সঙ্গে অর্থাৎ তারেক রহমান ফিরে আসা বিষয়ে এর সঙ্গে অনেক টেকনিক্যাল ইস্যু জড়িয়ে রয়েছে, ওইগুলো বলা যাচ্ছে না, মানে তিনি প্রকাশ করতে চাচ্ছেন না। আমাদেরকে তো সব দিক থেকে বিবেচনা করেই ওনার আসার বিষয় ঠিক করতে হবে। অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে, সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেটা বলছিলাম, যদি এই ধরনের আশঙ্কা থাকেও, তিনটি রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা আইনগত অনিশ্চয়তা অথবা তার জীবনহানির সংখ্যা, তর্কের খাতিরে ধরে নিলাম যে এগুলো সবটাই রয়েছে, তারপরেও তিনি ফিরবেন না। কেন ফিরবেন না? অবশ্যই তাকে ফিরতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির জন্য তাকে ফিরতে হবে, তার দলের জন্য তাকে ফিরতে হবে। এই অনিশ্চয়তাগুলো যদি থেকে থাকেও, তারপরেও কি কোনো রাজনৈতিক দলের প্রধান দেশের বাইরে এভাবে থাকতে পারেন? নিশ্চয়ই না। বরং এখন মানে আমি তর্কের খাতিরে কথা বলছিলাম যে যদি ওই ধরনের অনিশ্চয়তা থাকেও, তারপরেও থাকতে পারেন না তিনি দেশের বাইরে। আর এখন তো তার পক্ষে দেশের উর্বর ভূমি প্রস্তুত হয়ে আছে। বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয়তা এই মুহূর্তে, অন্তত ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। সেই সব বিবেচনায় কেন তিনি ফিরবেন না? কেন এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক করেই আসবেন? এটা তো কোনো দক্ষ বা কৌশলী বা অভিজ্ঞ কোনো রাজনীতিকের জন্য এমনটা হতে পারে না। হয়তো তিনি ফিরবেন, আমরা তেমনটাই আশা করতে পারি। আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে, তাহলে আরও বড় প্রশ্ন, লন্ডন বৈঠকে তাহলে কি হলো? আবারও বড় আকারে রাজপথে নামবে ছাত্র জনতা। 1 বছরের হিসাব নিকাশ পাল্টে নতুন ঘটনা ঘটাতে হবে, নতুন বিপ্লব শুরু করতে হবে, নইলে আমাদের মুক্তি নেই। দর্শক, নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার আমার দেশ লেড নিউজ হিসেবে ছাপিয়েছে ফ্রন্ট পেজে, রেড কালার। প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে। বুলেটের সামনে দাঁড়াতে হবে না, রাজপথে নামলেই হবে। কারণ হাসিনা বুলেট মেরেছিল, কিন্তু আবার যদি আমরা সেকেন্ড বিপ্লব করতে রাজপথে নামি, ইউনূস সরকার হোক, কে বুলেট মারবে? কে না, ওই বিএনপির লোকজন সর্বোচ্চ ককটেল মারতে পারবে, কিন্তু কেউ বুলেট মারার সাহস করবে না। অতএব সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামলেই হবে। আমরা দেখছি যে প্রায় 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার, আমাদের বিপ্লবের, জুলাই বিপ্লবের, কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হতে চলছে। বিপ্লব ব্যর্থ হওয়ার সব বন্দোবস্ত 1 বছর শেষ হওয়ার আগেই ফাইনাল। যেমন ফেব্রুয়ারিতে একটা কারচুপি নির্বাচন হবে, একটা ভাগ বাটোয়ারা নির্বাচন হবে, এটা ফাইনাল। তারেক রহমানকে মোটামুটি নিশ্চয়তা হয়তো দেওয়া হয়েছে যে আপনি নেক্সট প্রাইম মিনিস্টার, আপনি ক্ষমতায় আসছেন, অতএব দেশে আসেন। নিশ্চিত হয়ে তারেক রহমান জুলাই শেষ সপ্তাহে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। 5 আগস্ট থাকবে বিএনপির দখলে। 5 আগস্ট ঘটিয়েছে ছাত্র জনতা, কিন্তু 5 আগস্ট থাকবে বিএনপির দখলে। যেমন তারেক রহমান দেশে এসে যদি 5 আগস্ট উদযাপন করে, তবে 5 আগস্টের আগে আগেই দেশে আসবেন তারেক রহমান হয়তো। তখন অন্য ছাত্র জনতা বা অন্য কারো ওইভাবে আলোচনা আসারই সুযোগ থাকবে না, তারেক রহমান ময় বাংলাদেশ হয়ে যাবে। এটা অনিবার্য, সরকারই সেই সুযোগ দিবে, সরকারই সেই পরিস্থিতি তৈরি করবে। এর মানে বিপ্লব করলো ছাত্র জনতা, কিন্তু বিপ্লবের ফল বা বিপ্লব উদযাপন এগুলো সব মানে এমনভাবে উপস্থাপন করা হবে 1 বছরের মধ্যে, সব বিএনপি তারেক রহমান করেছে, তারা ক্ষমতা নিশ্চিত। এবং এটা জনগণের ভোটে না, এই ক্ষমতাটা ইউনূস ভাগ বাটোয়ারা করে হয়তো বা দিচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সংস্কার, ওই কথিত সংস্কার, লোক দেখানো কিছু সংস্কার টংস্কার হবে, বিচার ওই লোক দেখানো কিছু দৃশ্যমান অগ্রগতি হবে, আর দিন শেষে এগুলো কিছুই না। এই জায়গাটায় আবারও রাজপথে দাঁড়ানোর অনিবার্য প্রয়োজন আসে। প্রয়োজনে আবার দাঁড়াবো বুলেটের সামনে, এই কথা বলছেন নাহিদ ইসলাম। হ্যাঁ, প্রয়োজনে আবার বুলেটের সামনে না, রাজপথে দাঁড়াতে হবে। আর একটা বিপ্লব করতে হবে, যে বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী সরকার কায়েম করতে হবে, হাসিনার সংবিধান বাতিল করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, সেনাবাহিনীর সংস্কার করতে হবে, এক্সিস্টিং কাঠামো সব ভেঙে নতুন বাংলাদেশ করতে হবে। আমরা যে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, ইউনূস বলেছেন একসময় রিসেট বাটন, বাংলাদেশ 2, মানে এগুলো আসলে কিছু হয়নি। এগুলো সব সেই বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে। এখন নতুন বাংলাদেশ কিংবা বাংলাদেশ 2 না, বাংলাদেশ ওল্ড হয়ে যাচ্ছে। বিএনপির কারণে পারেনি। এখন বিএনপি এটা করবে, এটা তো ছাত্র জনতা বুঝতো না। এই জন্য আগামী যে বিপ্লবটা হবে, এই বিপ্লবটা বিএনপির দুর্বিসন্ধি, ষড়যন্ত্র এগুলো মাথায় রেখে হবে। দর্শক, আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম, সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি। দেখেন, সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের অঘোষিত চুক্তি কাজ করেনি, মানে কথা দিয়ে কথা রাখেনি, খুব সিরিয়াস। এর মানে কি, সামনে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। সেনাপ্রধানের গাদ্দারির কারণে হয়তো আমাদের বিপ্লব পূর্ণতা পায়নি। আওয়ামী লীগকে, সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার প্রজেক্ট তিনি নিয়েছেন ঘোষণা দিয়ে, আরো নানান বিষয়ে। এই যে আমি একটা আলোচনা বলেছি, আপনারা শুনেছেন হয়তো, অনেকে না শুনলে শুনবেন, যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, কখন হবে না, সুষ্ঠু হবে না, কারচুপি হবে, এগুলো নির্ভর করে সেনাবাহিনীর উপর।
তারা চাইলে কারচুপি হবে না, তারা চাইলে কারচুপি হবে, তারা চাইলে বাগবটরা হবে। এটাই হচ্ছে ফাইনাল কথা। আমি নানান যুক্তি দিয়ে কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।